ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে হবে না। আমাদের দেশের অন্যতম সত্যিকার অর্থে শিক্ষিত বলতে যাকে বোঝা যায় আমাদের ওই জাতীয় শিক্ষিত বিশ্ববিদ্যালয়গুলিতে পড়াশোনা করেছেন সর্বোচ্চ দেশের যারা পৃথিবীর অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে এখানে কাজ করেছেন। ওনার পিতার পরেও ওনার মাতা প্রতি সপ্তাহে রাস্তায় দাঁড়াতেন। এখন আমার প্রত্যাশা হলো যে আজকে কিবরিয়া ঠিক তার মায়ের মতো তার মায়ের মতো সবসময় থাকবে, আপনাদের পাশে থাকবেন, কথায় কথায় বিদেশে চলে যাবেন। আমাদের যেটা যে কারণে ওখানে আমার ভরসা ওনার ইয়ত বয়স আছে। অপরদিকে আপনারা নুররা যারা স্বপ্ন দেখতে জানে, স্বপ্নকে বাস্তবায়ন করতে পারে, যদি সঠিক পথে থাকে, আমরা যদি সঠিক পথে থাকে ইয়তেই পরিবর্তন এনেছে। কোনো পরিবর্তন এই দূরের বয়সে আসে, সেটা সংগ্রাম করেছেন আপনারা। সংগ্রামের ঐতিহ্য আছে তরুণদের। এই তরুণদের আরেকটা বড় গুণ হলো তারা যে আন্দোলন করি ভবিষ্যৎ করতে হবে, ভবিষ্যতে তৈরি করতে হবে। এটার একটা যতগুলি রাজনৈতিক দল হয় আপনাদের বয়সীরা কেউ সাহস করে নাই। আওয়ামী লীগ থেকে শুরু করেন আর চারটায় শুরু করেন। এই দলের যদি আপনারা একত্রিত থাকেন, আমার একটা আবেদন থাকবে, আপনারা নিজেদের ছোটখাটো ব্যাপার নিয়ে ভিন্ন মত প্রকাশের অধিকার থাকবে। কথায় কথায় কেউ কাউকে বের করে দেবেন না, কেউ কার সাথে করবেন না। সেটা আর দু একটা কথা আমি বলতে চাই, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে হবে না। ধর্ম থাকবে হৃদয়ে, ধর্ম থাকবে মসজিদে মন্দিরে গির্জায়, ধর্ম থাকবে আমাদের যেখানে সঠিক চিন্তাধারা। আজকে এই যে ঘটনাটা সম্প্রতি ঘটেছে এটা সরকারের ব্যর্থতায় ঘটেছে, সরকারের প্রণোদনায় ঘটেছে। এখন পুলিশের ব্যবসা বাণিজ্য দরকার। আপনারা জানেন যে 18 সনে ভোট ডাকাতি হলো। ভোট ডাকাতি হলে কি হয়, ভোটের যে জিনিস হয় তার ভাগ বাটোয়ারা, সেই পুলিশের ভাগ বাটোয়ারায় কি হয়েছে, তারা সিনিয়র সেক্রেটারি হয়েছেন আর একটা অ্যাম্বাসেডার। এটা তো যথেষ্ট না, কিন্তু ওনারা তো দুজনের না। পরিবর্তন তো আমার দারোগা সাহেব করেছে, পরিবর্তন তো সিপাই করেছে, আমরা কি করলাম? আজকে তাদের তারা পায় হলো বাণিজ্য। এই যে জিনিসের আজকে তাদের আজকে এই যে লুটের বাণিজ্যটা, এই লুটের বাণিজ্যটা কুমিল্লার ঘটনা, কুমিল্লার যে 13 তারিখে যে ঘটনা ঘটলো, তারপরে কি ঘটনা একটা বাড়া উচিত ছিল? সরকারের ব্যর্থতা, সরকারের যেহেতু গণতান্ত্রিক সরকার না হলে জনগণের কথা তার প্রাণে থাকে না। আজকে আমি পীরগঞ্জ গিয়েছিলাম, পীরগঞ্জে আমার একটা ছোট সম্পর্ক আছে। ওয়াজেদের বাড়ি, সেখানে ওয়াজেদ সাহেব আমার সিনিয়র, আমাদের গণস্বাস্থ্য কেন্দ্রে কেউ যখন হাসিনা আপত্তি করছিলেন, কেউ তাকে চাকরি দিচ্ছিল না। উনি ওয়াজেদ সাহেব আমাকে বললো যে তুমিও কি দিবা না? আমি দেবো, কিন্তু বেতন তো দিতে পারবো না, আপনার মতো লোকের বেতন দেবো। ঠিক ওই সময় প্রধানমন্ত্রী ফোন করেছিলেন আমার, ভাই কেমন আছেন ইত্যাদিতে রক্ষিতার পরে ওয়াজেদকে আপনার এখানে আপনি পাঠাইছেন, আসবে না? বলছে নাকি? হ্যাঁ তাই বলছে যে পাঠাইছে, চাকরি দিয়ে দিচ্ছেন। তাহলে প্রধানমন্ত্রী কাউকে পাঠাইলে তাহলে কি চাকরি না দিয়া পারি? আবার দিয়ে দিচ্ছেন? হ্যাঁ আপনি পাঠাইছেন, আমি দিয়ে দিছি।
আমি চাকরি দিয়েছি লাস্ট ওনার যে সুরটা আপনি কি জানেন ভাই জানেন ও তো সিগারেট খায় আমি তাইলে তার চাকরি নট ও ভয়ানক সিগারেট খায় আমি যখন ফোন ছেড়ে আসলাম ওদের বললে কি বলছে চাকরি দিতে মানা করতে বলছে না উনি খুব খুশি হয়েছে আপনি যে আপনি এখানে বলে নেই আর কিছু বলে নেই না ভালো বলে সিগারেট খাই হ্যাঁ বলছে ওইটা তো চাকরি হবে না আমাকে 2 মাস সময় দেন 2 মাস সময় দেন উনি 1 মাসের মধ্যে সিগারেট ছেড়ে এসে আমাকে বলে আপনার গত একসাথে একটা সিগারেটও খাই এখন আমার অফিস দেখান আমার এই দেখান আজকে সেটি হলো আমার সম্পর্ক পীরগঞ্জের সাথে তারপর আরেকটা জিনিসের গল্পটা বলে শেষ করি যখন এই হলো আমি সেখানে দেখতে গেলাম আমি ভাবছিলাম যে এই তো দরিদ্র মানুষ জেলে পাড়া এদের বাড়িতে এদের লুট করে কি বা পাওয়া যাবে যখন সেখানে যাই আমি একটু যেহেতু বৃষ্টি বাদলে ভেজেছি একটু পানি চাইলাম দেখি যে তারা পানি পানি তারা কিন্তু একজনও বলে নাই যে জল আনতে গেছি তারা কিন্তু পানি আনতে গেছে বলতে গ্লাস নেই গ্লাসগুলোতে দেরি হয়েছে তারপর আমাকে বললো পদ্মা রানীর নামটাও মনে আছে বলতে মা আসলেন না মাকে তো বিসর্জন দিয়েছেন আমি ভাবছি দুর্গার কথা বলছে মা না আমাদের মা প্রধানমন্ত্রী তার জনগণের সাথে সম্পর্ক না থাকা জনগণ মাকে দেখতে চাচ্ছে কোন তাদের সিনিয়র মন্ত্রী গিয়েছে আজকে যদি প্রথম দিনেই কুমিল্লাতে যেত সেই ঈদে আজকে এটা সরকারের ব্যর্থতা সরকারের বাধা আমি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছিলাম আশা তুমি তো কথা দিছিলা প্রত্যেকটা মন্দির সুরক্ষিত থাকবে তুমি তো সজ্জন ব্যক্তি আমি জানি হিজ এ নাইস পার্সন তোমার আমার এটা হলো কি করে ও চুপ করে আছে কামাল তুমি বুঝতে পারছো না যে গোয়েন্দারা তোমাকে তথ্য দিচ্ছে তারা তোমার মাটিটা নিচে থেকে কেটে দিচ্ছে তোমরা ভারতের দ্বারা পরিচালিত আমি এটার থেকে বিশ্বাস করি এই গোয়েন্দা বাহিনী ভারতীয় গোয়েন্দা বাহিনীর অধীনে বাংলাদেশি গোয়েন্দা বাহিনী তারা এখানে ভারতীয় যে সমস্যাটাকে আমাদের কাঁধে চলে একটা অপরকে এই সরকার মনে করছে ভারতকে দরকার আমার বিনা ভোটের এখন নতুন একটা পদ্ধতি করতে হবে তার জন্য আর ভারত মনে করছে বাংলাদেশ আজকে এইসবের বিরুদ্ধে দাঁড়ানো আমি একটা বলছি দলের মধ্যে কেউ অতি সময় ধর্মকর্ম পালন করবে রোজা নামাজ পড়বে কিন্তু আমার অধিকার দেয় অন্য ধর্মের মানুষকে কষ্ট দেওয়া তাই তোমরা যদি তোমাদের দলের কেউ যদি কোনো এই যদি অন্যায় করে থাকে তাকে বিচারের পাল্লায় দিয়ে দাও আর তোমরা শতকাল তোমরাই একমাত্র নতুন বাংলাদেশ দেখাতে পারো আজকে সেই বাংলাদেশ কি একটা অলরেডি বলেছ যে আজকে একটা জাতীয় সরকারের অধীনে 2 বছর সময় না পেলে কোনো কিছু সঠিক করা যাবে না আজকে যদি লক্ষ্য রাখতে হয় 123 বছরের পুরানো সিআরপিসি সংশোধন করবে এতে ছাত্ররা 6 মাস তারা বেল পায়নি জামিন পায়নি আজকে আমি একদিন কোর্টেও গিয়েছিলাম তো ওরা কোর্টে তো বলছে যে আপনি গার্জিয়ান একটা আমি বললাম যে অপরাধ করেছে কিন্তু অপরাধটা আপনি জানেন যে স্লোগান দিয়েছে আপনার এখানে না আপনার কোর্টের মধ্যে স্লোগান দেয় মাঠে দিয়েছে আমি কি কথা বলতে পারবো না আমি কি স্লোগান দেওয়াটা এটা একটা অপরাধ হতে দেয় আপনারা 6 মাস ধরে বেল দিচ্ছে তারপরে ওনাকে মনে করিয়েছিলাম আপনি তো নিশ্চয়ই অসমাপ্ত আত্মজীবনী পড়েছেন শেখ সাহেবের বেলের জন্য যখন মুজিব ভাই যেতেন कि पंजाबी में से बोलते तो बहुत खतरनाक आदमी है तुम तो बांग्लादेश पाकिस्तान नहीं चाहते नहीं होगा बेल হবে না তোমার না কিন্তু আধা ঘন্টার মধ্যে রায়টা লিখে দিয়েছে
ওই রায় নিয়ে আপনার কোটা আপনি ছিলেন না, আপনার পূর্ববর্তীরা ছিলেন, উনি ওই আধা ঘন্টার মধ্যে বের দিয়ে দিয়েছিল। আপনি সুতরাং এই ছাত্রদের বের দেবেন না, এটা হয় না। আপনার বিবেককে জিজ্ঞাসা করেন। আমাদের বিচার বিভাগ পচে গেছে পরিবর্তন। এই যে কিছুটা সময় আমাদের হাতে আছে, আর বিশেষ করে কিবরিয়াকে দেখি আমার এই প্রত্যাশা এখন থেকে বিভিন্ন কমিটি করে আমাদের পরিবর্তনগুলি কোথায় কোথায় আনতে হবে। আজকে এরা যদি এই পরিবর্তনের জন্য কাজ করতে হবে, তবেই আমাদের সুশীল এখানে আজকে বাংলাদেশে সবারই হতে পারে, যদি ভালো সরকার হয়, যদি গণতন্ত্র হয়। আজকে যে ইয়াংরা তারা ক্ষমতায় যেতে পারে। সুতরাং অনেকগুলো উত্তর আমি শুনেছি, আমি সমর্থন করি। সেই কারণে আমি মনে করেছি যে আজকে থেকে এই নতুন উদ্যোগকে আন্তরিকভাবে আমি শুভেচ্ছা জানাচ্ছি। তাদের সফলতা বাংলাদেশের চরিত্রের পরিবর্তন ঘটাবে, লুটের কমবে, দুর্নীতি কমবে, শিক্ষা বাড়বে, কোনো বেকার থাকবে না, প্রতিটি ব্যক্তির কর্মসংস্থান হবে, শিক্ষিতরও কর্মসংস্থান হবে, যারা কম শিক্ষিত তারা হবে। আমি আরেকটা প্রস্তাব ছাত্রদের চিন্তার জন্য বলছি, আমাদের ক্লাস 6-7 থেকে আরবি পড়ানো উচিত। ক্লাস 6-7 থেকে ধর্ম নিয়ে বাড়াবাড়ি হবে না, কিন্তু আরবি পড়তে হবে। কেন আরবি পড়তে হবে? কেন আরবি পড়তে হবে? একদিকে একটা ভাষার একটা কর্মসংস্থান হবে, পৃথিবীতে কর্মসংস্থান হবে, এবং অন্যান্য ভাষারও হলেও আমাদের যে যুবক যুবতীরা আছে কারো কর্মসংস্থানের অভাব হবে না। আপনি যদি জাপানিজ বা কোরিয়ান জানেন, পূর্ব দিকে চাইনিজ, আর আফ্রিকাতে কাজ করতে হলে আফ্রিকার একটা ভাষা সোয়াহিলি, সেটা জানতে হবে। এবং আজকে আমাদের শ্রমিকরা যে কঠিন পরিশ্রমের যে টাকা আয় করে, সব ধরনের লোকের পড়ার অধিকার সাম্প্রদায়িকতা কমাতে হলে এইসব বক্তৃতা দিয়ে মানবিক ঘটনা ঘটিয়ে তারপরে মিছিল করে অন্তর থেকে বিশ্বাস করতে হবে। আমাকে কামরাঙ্গি চলে বলেছিলেন, সে তোমার জ্ঞাতি ভাই, তোমার জ্ঞাতি ভাই, তাকে মারা থেকে বেআইনি কাজ। ওইটাই আমাদের প্রচার করতে হবে। আমরা সবাই এক, এই মাটিতে আমার জন্ম, এই মাটিতে আমি থাকবো, এটা দায়িত্ব সরকারের। এই সরকার কোনো পরিবর্তন চায় না, তারা ভারতের দায় অবস্থা চায়। রাষ্ট্রটা দেখে ভারতের অশুভ চক্রটা দেখে। গতকাল বলেছে চীনের উপস্থিতিতে ভারতকে বলি, আমি কার সাথে বন্ধুত্ব করবো, এটা ভারতের পরামর্শ নিয়ে করবো। এই বিরুদ্ধে আওয়াজ উঠাতে পারে আপনারাই। রাজনৈতিক দলগুলি বলেছে তারা হাত পেতে থাকে, আজকে আমাদের নিজেদের পায়ে দাঁড়াতে হবে। আবার শুভেচ্ছা জানাচ্ছি, আমাদের বিশ্বাস করি এটা অত্যন্ত একটা আধুনিক বাংলাদেশ সৃষ্টির দল।